নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা একটা বাংলা বাক্য যখন হিন্দিতে বলি, তখন আমরা অনেকেই ভার্বে ভুল করি, অনেকে টেন্সে ভুল করি, অনেকে জেন্ডারে ভুল করি। এর ফলে কি হয়ে যায়? এর ফলে যে হিন্দি বাক্যটা আমরা বলতে যাই সেটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সহজভাবে বলবো এই বাংলা হিন্দি স্ট্রাকচার, অর্থাৎ বাংলা বাক্যটা কিভাবে হিন্দিতে গঠিত হয়। তা তার একটা স্ট্রাকচার আছে। তো সেই স্ট্রাকচারের মধ্যে কিছু কিছু জিনিস আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারি এবং বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাংলা বাক্যটা হিন্দিতে বলতে কিন্তু আর অসুবিধা হবে না। এই স্ট্রাকচার গুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের হিন্দি বলতে আরো সহজে হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। ভিডিও শুরুর আগে একটা কথা বলবো, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও। তাহলে চলো শুরু করি। তো এই বাংলা হিন্দি স্ট্রাকচারে যে আমি বললাম, এর মধ্যে তিনটে পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে বাংলা হিন্দি বাক্যের পরিকাঠামো। সেকেন্ড পার্ট হচ্ছে জেন্ডার এফেক্ট অন ভার্ব, মানে ভার্বটা জেন্ডার অনুযায়ী কিভাবে বদলায়। আর লাস্ট যে পার্ট 3, সেটা হচ্ছে সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্সের ওপর। কারণ আমরা তো বাংলায় টেন্স পড়েছি, যেটা আমরা কাল পড়ি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরাজিতেও আমরা টেন্স পড়েছি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো হিন্দিতেও সেরকম টেন্স আছে, এবং এই এই টেন্সটা আমাদের জানাটা অবশ্যই জরুরি। একটা বাক্য বলতে গিয়ে কিন্তু এই টেন্স অবশ্যই জানতে হবে। একটা বাক্যের ওপর টেন্স কিন্তু অনেকভাবে নির্ভর করে। তো আমি যখন তোমাদের এই টেন্স সম্পর্কে বলবো, তোমরা বুঝতে পারবে যে একটা বাক্য তাহলে বলতে গেলে টেন্স জানাটা কতটা জরুরি। তো প্রথমে যেটা বললাম যে পার্ট 1 আমাদের ছিল, সেটা কি? বাংলা হিন্দি বাক্যের কাঠামো। পার্ট 1 হচ্ছে বাংলা হিন্দি বাক্যের কাঠামো। তো বাংলা বাক্যের কাঠামোটা কি সেটা আমরা সবাই জানি। বাংলা বাক্যটার কাঠামো হলো এস প্লাস ও প্লাস ভি। এর মানে কি? এস হচ্ছে সাবজেক্ট, ও হলো অবজেক্ট, আর ভি হলো ভার্ব। তার মানে কর্তা, কর্ম আর ক্রিয়া। যদি আমি একটা উদাহরণ দেই, যে আমি বই পড়ি, তাহলে এর মধ্যে কি? এর মধ্যে আমি হলো সাবজেক্ট, বই হচ্ছে অবজেক্ট, আর পড়ি হলো ভার্ব। তাহলে এটা হচ্ছে কর্তা, আর এটা কর্ম, আর এটা ক্রিয়া। এটা হলো বাংলা বাক্যের কাঠামো, এটা আমরা সবাই জানি। আমরা যেহেতু হিন্দি বলাটা শিখবো, সেই জন্য হিন্দি বাক্যের এবার কাঠামোটা হচ্ছে, আমি যদি হিন্দি বাক্যের কাঠামোটা লিখি, তাহলে হবে কি? এস প্লাস ও প্লাস ভি। হিন্দি বাক্যের কাঠামোটাও তোমরা দেখছো যে সম্পূর্ণ সেম। এখানেও হলো সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এবং লাস্টে হচ্ছে ভার্ব। তবে এখানে একটা পার্থক্য আছে। আমি বাংলা বাক্যের কাঠামোতে কিন্তু বলেছি শুধু সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। আর হিন্দি বাক্যের কাঠামোটাও ঠিক সেম, কিন্তু পার্থক্য হলো এই যে ভার্বটা, এই ভার্বটা জেন্ডার ও টেন্স, মানে এই দুটোর ওপরে এই ভার্বটা নির্ভর করবে। তার মানে বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জেন্ডার মানে লিঙ্গ আর টেন্স কালের ওপর নির্ভর করতে হচ্ছে না। হিন্দি বাক্য যখন আমরা বলবো, তখন আমাদের এই জেন্ডার আর এই টেন্স, এই দুটো হচ্ছে মাস্ট। যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দেই, যে আমি বই পড়ি। আমি বই পড়ি, এটা সিম্পল একটা বাক্য। যদি আমরা এটা হিন্দিতে বলি, তাহলে কি হবে? मैं, বইটা হবে কিতাব, পড়িটা হয়ে যাবে পড়তা হু। পার্থক্যটা খেয়াল করো।
দেখো আমি এখানে সাবজেক্ট, বই হলো অবজেক্ট, আর পড়ি হলো ভার্ব। তাহলে আমি লিখলাম মে, বই হলো কিতাব, আর পড়ি যখন লিখলাম তখন কিন্তু পড়তা হু লিখলাম। এখানে বিষয়টা ভালো করে বুঝতে হবে। এবার এই আমি বই পড়ি এই কথাটা যখন একজন ছেলে বলছে তখন কিন্তু এইটা হবে মে কিতাব পড়তা হু। এবার যখন এইটা একজন মেয়ে বলবে তখন কিন্তু হবে যে মে কিতাব পড়তি হু। তাহলে দেখো যে তাহলে হিন্দি বাক্যের কাঠামোটা এই প্রথমে বললাম এই জেন্ডার আর টেন্স, মানে জেন্ডারের ওপর কতটা নির্ভর করছে। তাহলে একটা হিন্দি বাক্য বলতে গেলে আমাদের মাথায় এটা রাখতে হবে যে সেটা ছেলেকে, সেটা ছেলে বলছে না মেয়ে বলছে, বা কোনো ছেলেকে আমি জিজ্ঞেস করছি না কোনো মেয়েকে জিজ্ঞেস করছি, মানে তাকে জিজ্ঞেস করার সময়ও আমাকে ঠিক তার মতো করেই হিন্দিটা বলতে হবে। তাহলে এখান থেকে যে বাক্যটা আমরা পেলাম এর থেকে একটা কাঠামো পাচ্ছি, স্ট্রাকচার পাচ্ছি হিন্দি বাক্যে। প্রথমে হিন্দি বাক্যের স্ট্রাকচার তো এটা দেখেছি, এবং তার সাথে দেখেছি ভার্বটা জেন্ডার ও টেন্স অনুযায়ী বদলাবে। তাহলে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি হিন্দি, যে ফর্মুলাটা আমরা পাচ্ছি বাক্য করার, সেটা হলো এস প্লাস ও প্লাস ভি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এবার ভার্ব, যেহেতু ভার্বের সঙ্গে কত কি যুক্ত হচ্ছে, ভার্বের সঙ্গে মানে মূল ভার্বের সঙ্গে যুক্ত হতে পারে তা, তে, আর তি। মূল ভার্বের সঙ্গে এইটা যেমন যুক্ত হতে পারে, এর সঙ্গে আবার যুক্ত হতে পারে এই যে হু দেখলাম, তার মানে হু যুক্ত হতে পারে, হে যুক্ত হতে পারে, আর হো যুক্ত হতে পারে। এগুলো হচ্ছে পুরুষ অনুযায়ী আমাদেরকে সেইগুলো ব্যবহার করতে। তাহলে প্রথম যে আমাদের পার্ট ওয়ানটা সেটা ছিল যে বাংলা হিন্দি বাক্যের কাঠামো। এর মধ্যে আমরা জানতে পারলাম যে ভার্বটা তাহলে জেন্ডার অনুযায়ী কেমন ভাবে বদলায়। এর মধ্যে এটাও আমরা জানতে পারছি এই যে আমি হিন্দির ফর্মুলাটা লিখলাম এটাই ধরে নাও হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি এর পরে টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা, যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এবং সেই মূল ভার্বের সঙ্গে তা, তে, তি যুক্ত হবে, আর হু, হ্যাঁ আর হো যুক্ত হবে। তাহলে পার্ট টু হচ্ছে আমাদের জেন্ডার এফেক্ট অন ভার্ব। যখন আমরা বাংলা বাক্য দেখলাম আমি বই পড়ি, যে উদাহরণটা দিয়েছিলাম, সেটা কি সেই বাংলা ভার্বটা মানে পড়িটা এটা কি ছেলে অনুযায়ী বা মেয়ে অনুযায়ী পাল্টেছে বা বদলেছে? একটা ছেলে বললেও সে বলবে যে আমি বই পড়ি, একটা মেয়ে বললেও বলবে যে আমি বই পড়ি। তার মানে বাংলায় ভার্ব জেন্ডার অনুযায়ী বদলায় না, কিন্তু হিন্দিতে কিন্তু ভার্ব জেন্ডার অনুযায়ী বদলায়। তার নমুনা আমরা একটু আগেই দেখলাম। এবারে যদি আমি আরেকটু উদাহরণ নেই, যেমন বলি যে আমি যাই, এটা যখন একটা ছেলে বলবে। আবার যদি বলি আমি যাই, এটা যখন একটা মেয়ে বলবে, তখন দেখো বাক্যটা কেমন ভাবে চেঞ্জ হবে। আমি যাই এটা যখন ছেলে বলবে তখন হবে যে मैं जाता हूँ। এটা যখন ছেলে বলবে তখন হবে मैं जाता हूँ। আর আমি যাই এটা যখন একটা মেয়ে বলবে তখন হবে मैं जाती हूँ। তাহলে দেখো চেঞ্জ আছে, ভার্বে কতটা চেঞ্জ আছে। যখন একটা ছেলে বলছে যে আমি যাই তখন হচ্ছে मैं जाता हूँ, আর যখন একটা মেয়ে বলছে আমি যাই তখন হচ্ছে কি मैं जाती हूँ। তার মানে তুমি ধরো মেয়ে হয়ে বলছো যে मैं जाता हूँ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বা তুমি ছেলে হয়ে বলছো যে
मैं जाती हूँ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে একটা ছেলে যখন হিন্দিতে একটা বাক্য বলবে তখন যেটা বুঝে নিয়ে বলবে, ভার্বটা মাথায় রাখতে হবে যে আমি ছেলে এবং আমাকে হিন্দিতে বলতে গেলে ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। সেরকম মেয়েদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। যখন সে একটা বাক্য কাউকে বলবে বা কাউকে কোনো মেয়েকে জিজ্ঞাসা করবে তখন কিন্তু তাকে ঠিক এইভাবেই জিজ্ঞাসা করতে হবে, হিন্দিতে এইভাবে বলতে হবে। আরেকটা উদাহরণ যদি বলি যে সে আসছে। এবার সে আসছে, তুমি ধরো কাউকে দেখে বলছো যে সে আসছে, তো সে আসছে সে হয় ছেলে হতে পারে নয়তো মেয়ে হতে পারে। তাহলে এই সে আসছে কথাটা যখন একটা ছেলে বলবে, মানে ছেলে বলবে মানে যে আসছে সে যদি ছেলে হয় তাহলে সে বলবে যে वो आ रहा है, वो आ रहा है। যখন যে আসছে সে যদি ছেলে হয় তাকে বলতে হবে যে वो आ रहा है। আর সে আসছে যদি সেটা মেয়ে হয় তখন বলতে হবে আমাদেরকে वो आ रही है। তাহলে ছেলে আসলে বলতে হবে वो आ रहा है, আর যখন মেয়ে হবে তখন সেটা বলতে হবে वो आ रही है। তাহলে এটা বুঝতে পারছো যে একটা হিন্দি বাক্য বলতে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে বক্তা ছেলে নাকি মেয়ে। কারণ ছেলে এবং মেয়ে এই জেন্ডারটা নির্বাচন করেই আমরা কিন্তু সেই হিন্দি বাক্যটা বলতে পারবো। তো প্রথম পাঠে আমরা জানলাম যে বাংলা হিন্দি বাক্যের কাঠামো, হিন্দি বাক্যের কাঠামোটা কেমন হয়। আর সেকেন্ড আমরা জানলাম যে জেন্ডার এফেক্ট অন ভার্ব, মানে ভার্বটা জেন্ডার অনুযায়ী কেমন ভাবে বদলায়। এবার নেক্সট যেটা আসছে সেটা পার্ট 3, এবং সেটা আমি বললাম প্রথমেই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে আমাদের তিনটে টেন্স, কিন্তু তিনটে টেন্সের চারটে করে ভাগ, মোট 12টা। তো এই 12টা আমি যদি তোমাদের আজকে বলি তাহলে তো তোমাদের মাথা গুলিয়ে যাবে এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি যেটা তোমাদের যে টেন্স সম্পর্কে জানাবো সেটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ওপরে। একটা হিন্দি বাক্য বলতে গেলে যে আমাদের এই টেন্সের ওপর প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা সেটা বলবো সেটা চলো দেখে নিই। তো পার্ট 3 হচ্ছে টেন্সের ওপরে। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলবো। তো প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ। কি কি আছে? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে 3 নম্বর ভাগে আছে প্রেজেন্ট পারফেক্ট, এবং 4 নম্বর ভাগে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চারটে ভাগ আমাদেরকে জানতে হবে। এখানে দেখো আমি তোমাদের খুব সহজভাবে লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। এখানে তিনটে বাক্যের কাঠামো দেওয়া রয়েছে, কারণ আমরা তো বাক্য বলি অনেক রকম ভাবে। কখনো কাউকে প্রশ্ন করি, কখনো বাক্যটা হ্যাঁ সূচক হয়, কখনো বাক্যটা না সূচক হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেন, এই তিনটে বাক্যের কাঠামো হিন্দিতে এক এক রকমের সামান্য চেঞ্জেস আছে। তো সেগুলোও আমাদেরকে জানতে হবে, কারণ কাউকে যখন আমরা প্রশ্ন করব তাহলে তখন আমাদের এই কাঠামো ফলো করতে হবে। যখন আমি বলবো সেটাই আমার মত নেই, মানে সেটা না সূচক বাক্য হবে, তখন আমাদের সেই নেগেটিভ বাক্যের কাঠামোটা ফলো করতে হবে। আর যখনটা সেটা হ্যাঁ সূচক হবে, অ্যাফার্মেটিভ হবে, তখন এই বাক্যের যে কাঠামো সেটা ফলো করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের প্রথম হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি একটু আগে পার্ট 1-এ যখন বললাম যে বাংলা হিন্দি বাক্যের পরিকাঠামো, তো তো সেখানে আমি একটু সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলেছিলাম। যে ফর্মুলাটা কি ছিল? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এবং সেই ভার্বের মূল ভার্বের সঙ্গে তা, তে, তি, এবং তার সাথে হু, হ্যাঁ আর হো, এইগুলো যুক্ত হয়। তো এখানেও দেখো ঠিক সেটাই, এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এবং সেই ভার্বের সঙ্গে তা, তে, তি, আর তার সাথে হু, হে আর হো। এখানে তিনটে তিনটে করে কেন? কারণ যখন আমি নিজে, যখন সেটা মানে পুরুষ অনুযায়ী, পার্সন অনুযায়ী, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ, সেই অনুযায়ী এখানে তিনটে করে। যখন আমি বলবো তখন একরকম বলবো, সেটা আবার মাথায় রাখতে হবে ছেলে কি না মেয়ে। যখন আমি সেটা অন্য কেউ বলবে, সে বলবে তখন একরকম ভাবে বলবে, যখন তুমি বলবে, তুমি বলে কাউকে বলবে তখন সে একরকম বলবে।
তো দেখো যে অ্যাফার্মেটিভের ফর্মুলাটা এইটা। এর একটা উদাহরণ দেখো, যেমন আমি লিখেছি যে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। এটা হলো সিম্পল প্রেজেন্ট, মানে এটা হচ্ছে সাধারণ বর্তমান। সেটা হবে যে मैं ফুটবল খেলতা হু, मैं ফুটবল খেলতা হু, অবলিক দিয়ে লেখা আছে খেলতি হু। কারণ আমাদের এটাও মাথায় রাখতে হবে, যেমন পরিকাঠামো স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, সেরকম মাথায় রাখতে হবে সে ছেলে নাকি মেয়ে। তাহলে খেলতা হু এটা আমরা জানলাম ছেলেদের ক্ষেত্রে, আর খেলতি হু সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। সেই জন্য আমরা এখানে তা লিখেছি, এই তাটা তাহলে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর এই যে তি সেটা হলো মেয়েদের ক্ষেত্রে, আর এই তেটা বাকি অন্যদের ক্ষেত্রে। যখন আমি পরে যদি একটা উদাহরণ বলি, এটা হলো আমি ফুটবল খেলি, তাহলে হলো যে मैं ফুটবল খেলতা হু ইয়া খেলতি হু। এবারে যদি আমি না বলে বলি যে সে ফুটবল খেলে, মানে সে ফুটবল খেলে, তখন সেটা তো আমি জানি না সে ছেলে নাকি মেয়ে, তাহলে আমার দু রকম ভাবে বলতে হবে। তাহলে বলতে হবে যে ও ফুটবল খেলতা হ্যায়, এটা ছেলেদের ক্ষেত্রে। আর যদি মেয়ে হয় তাহলে বলতে হবে ও ফুটবল খেলতি হ্যায়। এটা হয়ে গেল আমি আর সে। এবার এবার যদি বলি তুমি, তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলো, তাহলে কি হবে তুম ফুটবল খেলতে হো। তাহলে দেখো আমরা তা আর তি এগুলো তো পেয়ে গেছিলাম। এবার এই যে তেটা, তেটা তার মানে সেকেন্ড পার্সন, তেটা হলো সেকেন্ড পার্সন যখন বলবে তখন সেক্ষেত্রে আমাদের তেটা ইউজ করতে হবে। আর এদিকে দেখলাম কি হুটা হচ্ছে আমি ক্ষেত্রে, আর হেটা হলো সে ফুটবল খেলে, তখন বললাম না যে ও ফুটবল খেলতা হ্যাঁ, মানে হ্যাঁটা হচ্ছে সেই সের ক্ষেত্রে, আর হোটা হলো তুমির ক্ষেত্রে। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলা। এবারে আমরা আসবো যে নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা, মানে যখন সে বাক্যটা না সূচক হবে। এই একই বাক্য দিয়ে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। যেমন দেখো যে নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলার মধ্যে আমি বললাম খুব সামান্য চেঞ্জেস থাকবে। দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, আমরা এখানেও দেখেছি, শুধু এর পরে একটা নেহি যুক্ত হয়ে গেল, যেহেতু নেগেটিভ আমাদের নাটা তো বলতেই হবে। তাহলে সাবজেক্ট অবজেক্টের পরে নেহি হবে, তারপরে ভার্ব হবে, এবং ভার্বের সাথে যেগুলো যুক্ত হয় তা, তে, তি, আর হু, হ্যাঁ আর হো, এগুলো হচ্ছে যুক্ত হয়। মানে এটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা, যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস নেহি প্লাস ভার্ব। এবার ভার্ব মূল ভার্বের সাথে তা, তে, তি, আর হ্যাঁ, হু আর হো। এবার উদাহরণ দেখো, এই একই উদাহরণ, আমি ফুটবল খেলি না, তখন তাহলে কি হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট, তার মানে मैं ফুটবল। এবারে আমরা নেহি যুক্ত করব, তাহলে मैं ফুটবল নেহি, আর ভার্ব যেরকম ছিল, যেহেতু আমি বলছি তাহলে मैं ফুটবল নেহি খেলতা হু। এটা যখন এটা ছেলেদের ক্ষেত্রে। আর যদি সে মেয়ে হয় তাহলে কি বলবে मैं ফুটবল নেহি খেলতি হু। দেখো সেটাই আছে, मैं ফুটবল নেহি খেলতি হু, এটা মেয়েদের ক্ষেত্রে। আর খেলতা হু সেম, मैं ফুটবল নেহি খেলতা হু, এটা হলো ছেলেদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কি কোশ্চেন, যখন প্রশ্নবাচক বাক্য হবে তখন আমাদের কিরকম হবে। প্রশ্নবাচক বাক্যে যখন হবে তখন সেই কাঠামোটা হবে কি সবার আগে একটা ক্যা যুক্ত হবে, ক্যা। যেন আমরা বলি না তোমার নাম কি, মানে আমরা প্রশ্নবাচক কি কাকে এগুলো দিয়ে করি, তো সেই কিটা বলার জন্য আমাদেরকে বলতে হবে ক্যা। সবার প্রথমে যুক্ত হবে ক্যা, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, ভার্ব, এবং বাকিটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তার মানে কোশ্চেনে আমরা বুঝতে পারছি সবার প্রথমে একটা ক্যা যুক্ত হবে, আর বাকি ফর্মুলাটা হবে অ্যাফার্মেটিভের মতো। যেমন এই উদাহরণটাই যদি বলি আমি কি ফুটবল খেলি, এটা প্রশ্ন করছে আমি কি ফুটবল খেলি, তাহলে তখন বলতে হবে কি ক্যা, যেহেতু সবার প্রথমে ক্যা আছে, তাহলে ক্যা মে ফুটবল খেলতা হু, ক্যা মে ফুটবল খেলতা হু। আর যদি সেটা মেয়ে হয় তাহলে কি হবে এই তাটা তি হয়ে যায়, তাহলে ক্যা মেয়ে ফুটবল খেলতি হু। আশা করছি তোমরা তাহলে এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে দেখো বাক্য বলার ক্ষেত্রে যেমন আমি ফুটবল খেলি, এটা সাধারণ বর্তমান, এই বাক্যটা যখন আমরা বলছি তখন কতটা খেয়াল রাখতে হচ্ছে আমাদের সেই বক্তা ছেলে নাকি মেয়ে সেটা যেমন খেয়াল রাখতে হচ্ছে, সেরকম খেয়াল রাখতে হচ্ছে বাক্যটা কি ধরনের, হ্যাঁ বাচক না বাচক না কোশ্চেন, এবং প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে বলবো। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে, এখন চলছে, সেই কন্টিনিউয়াস।
তো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, আর এখানে রুট মানে হচ্ছে মূল ভার্ব। রুট মানে হলো মূল ভার্বটা, সেই মূল ভার্ব আগেও যেটা ছিল সেটাও মূল ভার্ব, সেই মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে, হয় রাহা যুক্ত হবে, রেহি যুক্ত হবে, আর রাহে যুক্ত হবে। সেটা আমার অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, কর্তা অনুযায়ী। আর হু, হ্যাঁ আর হো এটা কিন্তু আগেরটার মতোই সেম আছে, শুধু তা, তে, তি এর জায়গায় শুধু কি যুক্ত হচ্ছে, রাহা, রাহি আর রাহে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। যেমন উদাহরণটা দেখো, এক্সাম্পলটা দেখো, যে আমি ভাত খাচ্ছি, তার মানে আমি এখন ভাত খাচ্ছি, কাজটা চলছে, আমি ভাত খাচ্ছি। তাহলে এটা হবে যে मैं चावल खा रहा हूँ। যেহেতু সাবজেক্ট আছে मैं, অবজেক্ট হলো চাওয়াল, ভার্ব হলো, মূল ভার্ব হচ্ছে খা, এটা হলো মূল ভার্ব। এবার তারপরে যেহেতু আমি ভাত খাচ্ছি সেজন্য রাহা হয়ে গেল, খা রাহা, আর আমির ক্ষেত্রে তো হু হয়, তাহলে মে চাওয়াল খা রাহা হু, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর যখন মেয়েটা বলে তখন মে চাওয়াল খা, এই অবধি ঠিক, তারপরে রাহি হু, শুধু ভার্বেরটা চেঞ্জ করতে হবে। মেয়েদের ক্ষেত্রে শুধু ভার্বটা চেঞ্জ করতে হবে, মানে ছেলে আর মেয়ের ক্ষেত্রে শুধু পার্থক্য হচ্ছে ভার্বের, আর কোনো কিছুতে না, সাবজেক্ট না, অবজেক্টে না, শুধু ভার্বের চেঞ্জ হচ্ছে। তাহলে আমি ভাত খাচ্ছি যখন ছেলে বলবে তখন বলবে मैं चावल खा रहा हूँ, আর মেয়ে বলে मैं चावल खा रही हूँ। নেক্সট হচ্ছে নেগেটিভ। নেগেটিভে শুধু একটা নেহি যুক্ত হবে, কার পরে, অবজেক্টের পরে, ঠিক সেম, সাবজেক্ট অবজেক্ট তারপরে নেহি যুক্ত হবে, আর বাকিটা ভার্বের যে ফর্মুলাটা সেটা রুট ভার্ব, তার সঙ্গে রাহা, রাহি, রাহে আর হু, হ্যাঁ আর হো। যেমন হচ্ছে একই উদাহরণ, এবার এটা না সূচকে, যে আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাচ্ছি না, তাহলে এটা কি হবে, এটা হবে যে मैं चावल नहीं खा रहा हूँ, মানে আমি ভাত খাচ্ছি না, অবজেক্টের পরে একটা নেহি যুক্ত করে দিলাম, मैं चावल नहीं खा रहा हूँ। আর মেয়ে হলে সিম্পল কি হয়ে যাবে, রাহি হু, শুধু ভার্ব, এই খা অব্দি একই থাকবে, বাকি রাহাটা ছেলেদের ক্ষেত্রে আর রাহিটা হলো মেয়েদের ক্ষেত্রে। তো এখানে আমি আগের উদাহরণটাও দিয়েছিলাম আমি ভাত খাচ্ছি, তো এখানে যদি আর দুটো উদাহরণ দেই, যে সে ভাত খাচ্ছে, তাহলে কি হবে, সে হবে যে वो चावल खा रहा है, মানে সেটা যদি ছেলে হয় তাহলে হবে वो चावल खा रहा है, হু হচ্ছে না তখন কিন্তু হ্যাঁ হচ্ছে, তার মানে আমরা একটা ফিক্সড জিনিস দেখতে পাচ্ছি, আমির ক্ষেত্রে হু হচ্ছে, যখন সে হচ্ছে তখন হ্যাঁ হচ্ছে, আর যখন তুমি হচ্ছে তখন হো হচ্ছে। তাহলে এটা হলো ফিক্সড জিনিস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সে ভাত খাচ্ছে তখন কি হবে, যে वो चावल खा रहा है, আর মেয়ে হলে वो चावल खा रही है। এবার যদি তুমি ভাত খাচ্ছ, তাহলে কি হবে, তুমি ভাত খাচ্ছ তখন হবে তুম চাওয়াল খা রহে হো। নেক্সট হচ্ছে কোশ্চেন, মানে প্রশ্নবাচক। প্রশ্নবাচকের ক্ষেত্রে একটা করে ক্যা যুক্ত হবে, যেহেতু কি প্রশ্ন করতে হবে সেটা সবার প্রথমে ক্যা যুক্ত হবে, বাকিটা হলো অ্যাফার্মেটিভের মতো ফর্মুলা, আমরা অ্যাফার্মেটিভে যেটা দেখেছি, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস রুট ভার্ব, তার সঙ্গে রাহা, রাহি, রাহে, তারপরে হু, হ্যাঁ আর হো। তাহলে এই বাক্যটাই যদি আমি প্রশ্ন সূচকে করি, প্রশ্নে করি, তাহলে কি হবে, আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি, তাহলে ক্যা মে, এটা হয়ে গেল, সবার প্রথমে ক্যা যুক্ত করলাম, তারপরে সাবজেক্ট মে, চাওয়াল হয়ে গেল অবজেক্ট। এবার বাকিটা আমাদের সেই ভার্বের ফর্মুলা, ক্যা মে চাওয়াল খা রাহা হু, মানে এটা যখন একজন ছেলে বলছে নিজেকে যে আমি কি ভাত খাচ্ছি, ক্যা মে চাওয়াল খা রাহা হু, আর যখন মেয়ে বলবে তখন ক্যা মে চাওয়াল খা রাহি হু। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও তিন প্রকার বাক্য রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন। তো সেই অ্যাফার্মেটিভের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের সঙ্গে একটা নে যুক্ত হবে, নে, তাহলে এস প্লাস নে, মানে সাবজেক্ট তার সঙ্গে নে যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, মূল ভার্বটা হবে, এবং তার সঙ্গে লিয়া যুক্ত হবে এবং হে যুক্ত হবে। তার মানে আগের দুটোর থেকে এটা আলাদা। তাহলে এটা মনে রাখতে হবে, সাবজেক্টের সঙ্গে নে যুক্ত হবে, তারপরে অবজেক্ট যুক্ত হবে,
তারপরে ভার্ব যুক্ত হবে এবং ভার্বের সঙ্গে লিয়া যুক্ত হবে এবং লিয়ার সাথে হে যুক্ত হবে। উদাহরণটা দেখো যে সে খাবার খেয়েছে, তাহলে সে খাবার খেয়েছে এটা যদি আমরা বলি তাহলে হবে দেখো উসনে, তার মানে উস, এই যে সেটা আমরা উস করলাম, এবার সেটা অ্যাকচুয়ালি ও হয়, কিন্তু যখন এই নেটা যুক্ত করি তখন টোটালটা পাল্টে গিয়ে হয়ে যায় কি উসনে, তার মানে সেটাই বোঝায়, মানে তাকেই বোঝাচ্ছে। তাহলে উসনে, তারপরে অবজেক্ট খানা, এবারে হচ্ছে ভার্ব হলো মূল ভার্ব খা, মানে খেয়েছে সেই মূল ভার্বটা খা, এবার তার সঙ্গে লিয়া যুক্ত হচ্ছে খা লিয়া, আর লাস্টে হ্যাঁ, তাহলে উসনে খানা খা লিয়া হ্যাঁ, মানে সে খাবার খেয়ে নিয়েছে বা সে খাবার খেয়েছে। এবার এটা নেগেটিভে আসলে কি হবে, নেগেটিভে আমরা এটাই জেনেছি যে অবজেক্টের পরে একটা করে নেহি যুক্ত হয়, তাহলে ঠিক সেম, প্রথমে সাবজেক্ট, তারপরে নে, তারপরে অবজেক্ট, তারপরে একটা নেহি যুক্ত হবে, তারপরে মূল ভার্ব, এবং মূল ভার্বের সঙ্গে আগে আমরা দেখলাম লিয়া যুক্ত হচ্ছিল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, বা নেগেটিভের ক্ষেত্রে একটু আলাদা, কি যুক্ত হতে পারে, কিয়া, খায়া, এইগুলো যুক্ত হতে পারে, এবং সবার লাস্টে হ্যাঁ, মানে এই হেটা সবার সঙ্গেই যুক্ত আছে। তাহলে সাবজেক্ট প্লাস নে, তারপরে অবজেক্ট, তারপরে নেহি, তারপরে ভার্ব, এবং ভার্বের সঙ্গে কিয়া যুক্ত হতে পারে, নাই খায়া যুক্ত হতে পারে, আর লাস্টে হচ্ছে হ্যাঁ। যেমন দেখো যে সে খাবার খায়নি, একই উদাহরণ, সে খাবার খায়নি না বাচকে, তাহলে এটা কি হবে যে উসনে, যেহেতু সাবজেক্টের সঙ্গে নে, তাহলে উসনে, এবার অবজেক্ট খানা, এবার নেহি, উসনে খানা নেহি খায়া হ্যাঁ, उसने खाना नहीं खाया है, দেখ কিয়া হতে পারে নাই খায়া হতে পারে, তো এখানে যেহেতু খাবার খায়নি ক্ষেত্রে সেজন্য খায়াটা খাবারের ক্ষেত্রে, মানে খাবার ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে উসনে খানা নেহি খায়া হ্যাঁ। আর নেক্সট হচ্ছে কি কোশ্চেন, মানে প্রশ্নবাচক, তো এই কোশ্চেনের ফর্মুলাটা কি, ক্যা, তারপরে হচ্ছে এস মানে সাবজেক্ট, তার সাথে নে যুক্ত হবে, তারপরে অবজেক্ট যুক্ত হবে, তারপরে এই নেগেটিভের মতো কিয়া হতে পারে না খায়া হতে পারে, বা লাস্টে হে হতে পারে। তাহলে এটা যদি আমরা প্রশ্ন করি যে সে কি খাবার খেয়েছে, সে কি খাবার খেয়েছে, क्या उसने खाना खाया है, क्या उसने खाना खाया है, क्या उसने खाना खाया है, তাহলে কেয়া যুক্ত হচ্ছে, তারপরে সাবজেক্টের সাথে নে যুক্ত হচ্ছে, তারপরে অবজেক্ট যুক্ত হচ্ছে, তারপরে কিয়া বা খায়া যুক্ত হচ্ছে, এবং লাস্টে হ্যাঁ যুক্ত হচ্ছে। তাহলে এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লাস্ট যেটা সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে তিনটে বাক্য রয়েছে কাঠামো, সেই অ্যাফার্মেটিভ বাক্যের কাঠামোটা কি রয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে বলছে সময় সে, সময় সে মানে হচ্ছে যে সময়টা, সেই দিন হোক রাত হোক বা কোনো সময় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, মানে যে সময়টা বোঝাবে সেই সময়টার সঙ্গে সে যুক্ত করতে হবে, তাই বলা হচ্ছে সময় সে, মানে সেই সময়টা লিখতে হবে, আবার তার সঙ্গে সে যুক্ত করতে হবে। তাহলে সাবজেক্ট সময় সে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব মানে মূল ভার্ব, আবার তারপরে রাহা রহি রহে, এবং তারপরে হ্যাঁ হু আর হো, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি সেটাই, যে রাহা রাহি রহে আর হ্যাঁ হু আর হো। তাহলে উদাহরণটা দেখে নিই, যে বলছে যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তার মানে এখানে একটা সময় নির্বাচন করে দিচ্ছি যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। তাহলে আমাদের ছিল যে সাবজেক্ট, তাহলে ম্যা, এবারে আসছে কি সময় সে, তার মানে এখানে সময়টা হলো 2 ঘন্টা, তাহলে বলতে হবে ম্যা 2 ঘন্টো, এবার তার সাথে সে যুক্ত করতে হবে, তাহলে ম্যা 2 ঘন্টো সে, এবার অবজেক্ট কিতাব, তারপরে ভার্ব পার, এবার যেহেতু আমি পড়ছি রাহা হু, এটা ছেলেদের ক্ষেত্রে, তাহলে ম্যা 2 ঘন্টো সে কিতাব পড় রাহা হু, আর এটা মেয়ে বললে কি হবে, ম্যা 2 ঘন্টো সে কিতাব পড় রহি হু। তাহলে এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলা। নেক্সট হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা। নেগেটিভ সেন্টেন্সে কি অবজেক্টের পরে একটা নেই যুক্ত হবে, আর বাকি যা ছিল তাই, সাবজেক্ট, তারপরে সময় সে, তারপরে অবজেক্ট, তারপরে নেহি, তারপরে ভার্বের যে ফর্মুলাটা ভার্ব প্লাস রাহা রাহি রাহে আর হু হ্যাঁ আর হো। তাহলে এই প্রশ্ন এটাই যদি আমি নেগেটিভে করি যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি না, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি না, তাহলে কি লিখবো, আমরা সিম্পলি লিখবো
আমরা আগে যেটা করেছি তার সাথে শুধু একটা নেহি যুক্ত করব। তাহলে मैं 2 घंटों से किताब नहीं पढ़ रहा हूँ। मैं 2 घंटों से किताब नहीं पढ़ रही हूँ। এটা মেয়েদের ক্ষেত্রে। তাই বলছে যে এটা তাহলে ছেলেদের ক্ষেত্রে मैं 2 घंटों से किताब नहीं पढ़ रहा हूँ। আর মেয়ে বললে रही हूँ। আর লাস্ট হচ্ছে কি কোশ্চেন, প্রশ্নবাচক। তো প্রশ্নবাচক হলে সবার আগে একটা করে ক্যা যুক্ত করব। ক্যা, তারপরে সাবজেক্ট, তারপরে সময় সে, তারপরে অবজেক্ট, মানে বাকিটা হলো অ্যাফার্মেটিভের ফর্মুলা। ভার্ব রাহা, রহি, রহে, আর হু, হ্যাঁ আর হো। তাহলে এটাই আমি প্রশ্ন করি, আমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছি? আমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছি? क्या मैं 2 घंटों से किताब पढ़ रहा हूँ? क्या मैं 2 घंटों से किताब पढ़ रही हूँ? তাহলে এটা আমরা দুটোই বললাম, ছেলে বললে আর মেয়ে বললে। তাহলে এখানে হচ্ছে क्या मैं 2 घंटों से किताब पढ़ रहा हूँ, এটা ছেলেদের ক্ষেত্রে। আর क्या मैं 2 घंटों से किताब पढ़ रही हूँ, এটা হলো মেয়েদের ক্ষেত্রে। তো এই ছিল আজকে আমাদের বিষয়, এবং যেটা আমরা জানলাম যে বাংলা বাক্য কিভাবে হিন্দিতে তৈরি হয়, মানে বাংলা বাক্যের স্ট্রাকচারটা হিন্দিতে কিভাবে তৈরি হয় তার একটা কাঠামো। এবং সেই কাঠামোর 3টে পার্ট আছে। পার্ট 1-এ ছিল বাংলা হিন্দি বাক্যের পরিকাঠামো, নেক্সট ছিল জেন্ডার এফেক্ট অন ভার্ব, মানে ভার্বটা জেন্ডার অনুযায়ী কেমন বদলায়, আর লাস্ট ছিল আমাদের টেন্স। তো সেই টেন্সের মধ্যে আজকে আমরা প্রেজেন্ট টেন্স করলাম। কারণ একটা কথা তোমরা মাথায় রাখো, যখন যারা ঠাকুর তৈরি করে, তো ঠাকুর তৈরি করতে গেলে সবার প্রথমে একটা কাঠামো তৈরি করতে হয়। তো সেই কাঠামোটা যত ভালো হবে তার উপরেই কিন্তু অত সুন্দর একটা ঠাকুর তৈরি করা যায়। তার মানে এটা বোঝানো হচ্ছে যে তোমার কাঠামোটা, মানে তুমি কাঠামোটাকে যত সুন্দর করতে পারবে, যত মজবুত করতে পারবে, তোমার তার ওপরে বা যেগুলো তুমি তৈরি করবে সেগুলো আরো বেশি মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তো সেই রকমই এটা আজকে যে আমি কাঠামোটা বললাম, মানে বাংলা হিন্দি স্ট্রাকচার, বাংলা হিন্দি সেন্টেন্সের যে স্ট্রাকচারটা বললাম, তো এই কাঠামোটাই যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো এবং বুঝতে পারো, তাহলে তোমাদের যে কোনো কথাই হিন্দিতে মানে সেই বলতে গেলে আর কখনোই বাধবে না, মানে খুব ইজিলি সেই কথাটা তুমি হিন্দিতে বলতে পারবে, কারণ তোমার কাঠামোটা একদম মজবুত। তুমি জানো যে কিভাবে বাংলা বাক্যটা আমরা হিন্দিতে বলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এছাড়া কমেন্ট করে জানিও তোমরা পরের টেন্সগুলো জানতে চাইছো কিনা, কারণ এটা যদি তোমরা আজকের ভিডিওতে যেটা বললাম সেটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করছি পরের ভিডিওগুলো অবশ্যই বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।